আমরা গত দিনগুলোতে রিভিউ ক্লাসটা কোন কোন টপিকস এর উপর হবে আমরা অলরেডি বলেছি যে আমাদের রিভিউ ক্লাসটা মেইন সেন্টেন্স, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর হবে। ওকে, আমরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সেটা হলো মেইন সেন্টেন্স। প্রথমে আমরা মেইন সেন্টেন্স সম্পর্কে বলি। আমরা জানি মেইন সেন্টেন্সের মধ্যে রয়েছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এতটুকু হলো আমাদের মেইন সেন্টেন্স। ওকে, তো মেইন সেন্টেন্স তাহলে আমরা আবার রিভিউ করি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা এটা জানি যে সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে সাবজেক্টের জায়গায় যেটাই থাকে না কেন সেটা হয়তো নাউন হবে নয়তো প্রোনাউন হবে। ঠিক আছে, যেমন ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা যখন নিজেরা সেন্টেন্স তৈরি করব তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট দেব। ঠিক আছে, আর সাবজেক্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করব। কিন্তু আমাদেরকে বিভিন্ন জবের পরীক্ষায় কি করে, যে আন্ডারলাইন করে আমাদের প্রশ্ন করা হয় যে এটা কি। তো আমরা এটা কোন পার্টস অফ স্পিচ সেটা কিভাবে জানবো? প্রথমত আমরা অর্থ অনুযায়ী চেষ্টা করব, আবার কখনো কখনো পজিশন অনুযায়ী চেষ্টা করব যে একটা বাক্যের মধ্যে এটার পজিশনটা কোথায়। আমরা অলরেডি জানি যে কোনো কাজের নাম বোঝালে নাউন হয়, যেমন ওয়াকিং দ্বারা কাজের নাম বুঝিয়েছে, সেটা নাউন। আর এইভাবে যদি বুঝতে না পারি আমরা আরেকটা জিনিস চিন্তা করব। আমরা জানি যে ভার্বের আগে বসে সাবজেক্ট, আর সাবজেক্ট মানে কি, নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, তাহলে এখানে ওয়াকিং কোন পার্টস অফ স্পিচ? ওয়াকিং হলো নাউন। ওকে, এরপরে আমরা জানি যে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে, এই সাবজেক্টের পরে ভার্ব বসে। ঠিক আছে, তো তার মানে কি, সাবজেক্টের পরে ভার্ব বসবে, টেন্স অনুযায়ী এবং ভয়েস অনুযায়ী ভার্ব বসবে। এটা তো আমরা অর্থ দেখলেই বুঝতে পারবো যে এটা ভার্ব। যেমন হি প্লেইজ ফুটবল, এগুলো ইজি সেন্টেন্স। যেমন হি প্লেইজ ফুটবল, তাহলে এগুলো হলো কি, ইজি সেন্টেন্স, তাই না? গান প্লেসকে আমরা চিনি এমনিতেই, প্লেস যে একটা ভার্ব সেটা আমরা এমনিতেই জানি। আবার সাবজেক্টের পরে বসবে, সেই হিসেবে এটা ভার্ব। অনেক সময় কিছু কিছু ওয়ার্ড আমরা ভালোভাবে বুঝতে পারি না যে এটা ভার্ব কিনা। নরমালি আমরা ওয়ার্ডটাকে অতটা চিনি না, তখন আমরা কি করব, তখন আমরা পজিশন দেখেও আমরা চিন্তা করব বা চেষ্টা করব যে এটা। ওকে, যেমন আমি একটা উদাহরণ দেই। They watered the plants. এই যে এখানে আমরা দেখি যে সাবজেক্ট হলো দে হলো সাবজেক্ট। তো সাবজেক্টের পরে স্বভাবতই ভার্ব হয়। নরমালি ওয়াটারকে আমরা নাউন হিসেবে জানি যে ওয়াটার মানে হলো পানি, কিন্তু এখানে ওয়াটারটা কোথায় ব্যবহৃত হয়েছে? এখানে ওয়াটারটা সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে। সাবজেক্টের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে তাহলে এটা ভার্ব। এছাড়া আমরা দেখতে পাই যে এরপরে কোনো ভার্ব নেই, তাহলে অবশ্যই এটা ভার্ব হবে। তখন এটার অর্থ হয়ে যাবে পানি দেয়া। আমরা যদি এটার মিনিং নাও জানি তাহলে পজিশনগত দিক দিয়ে চিন্তা করলে আমরা এটাকে ভার্ব হিসেবে মানে চিহ্নিত করতে পারবো। ওকে, তো এভাবে আমরা অর্থ এবং পজিশন দুটোকেই চিন্তা করব। ওকে, তো এবার ভার্বের পরে আসি কি, ভার্বের পরে আমরা জানি কি বসে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো অবজেক্টটা আমরা দেখি। ভার্বের পরে যেমন he eats rice, তাহলে এখানে স্বভাবতই আমরা রাইসটা তো বুঝি ভাত, এটা নাউন বোঝা যায়। আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন হবে, এটাও মাথায় রাখতে হবে। ওকে, তাহলে he eats, সে খায়, কি খায়, রাইস, তাহলে এটা অবজেক্ট। আর অবজেক্ট মানে কি, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে, আবার যদি আমরা বলি লেটস হ্যাভ a walk, তাহলে এখানে লেটস হ্যাভটা হলো ভার্ব। লেটস হ্যাভ এ ওয়াক, এই ওয়াকটাকে আমরা কি হিসেবে চিনি? ভার্ব হিসেবে চিনি। ওয়াক অর্থ হাঁটা, কিন্তু পজিশনগত দিক দিয়ে এটা কি হয়ে গেছে? এই যে ওয়াকটা কোথায় আসছে? ওয়াকটা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। যেহেতু অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে সেহেতু এটা নাউন। ওকে, একটু ঘোরাঘুরি, এটা ঘোরাঘুরি করা বোঝায় নাই, ঘোরাঘুরি বোঝাচ্ছে। তার মানে নাউনের অর্থ প্রকাশ করেছে। ওকে, আপনারা
ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন, যদি কোনো প্রবলেম থাকে সেটা প্রশ্ন করবেন, কোনো কিছু জানার থাকলে সেটা প্রশ্ন করবেন। Timothy Pinpoint, ওয়ালাইকুম আসসালাম। কান্তবনি, ওয়ালাইকুম আসসালাম। তাসিন তিথি সোনাইয়া মেসাবা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে, যেটা বুঝতে অসুবিধা হয় সেটা কোশ্চেন করবেন। ওকে, আমি লাইভটা ওই গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমি একটু লাইভটা শেয়ার করে নিই একটু, সেখান থেকে অনেকেই গ্রুপে আসেননি। আচ্ছা, শেয়ারটা করে নেই, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, শেয়ার অপশনটা পাচ্ছি না, পরে শেয়ার করবো। যাই হোক, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। ওকে, এবার আসি, হি ইজ আ স্টুডেন্ট। এই সেন্টেন্সে আমরা জানি হি হলো সাবজেক্ট, এগুলো আমরা অলরেডি শিখেছি। ইজ হলো লিঙ্কিং ভার্ব, আর স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। কারণ কমপ্লিমেন্টের ক্লাস আমরা আগে নিয়েছি, এই সেন্টেন্সের ক্লাস যখন নিয়েছি তখন এগুলো ক্লিয়ার করেছে। এখন আমরা প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখি, মানে এগুলোকে আরো সূক্ষ্মভাবে, আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। তখন হয়তো প্রথমবার আমরা শিখেছি, একটা ধারণা নিয়েছি, এখন এগুলো সম্পর্কে আমরা স্পষ্ট হব, সেন্টেন্স গুলো সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা নিব। এই যেখানে ই সাবজেক্ট, ইজ হলো এখানে লিঙ্কিং ভার্ব, আর আই স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। কিভাবে কমপ্লিমেন্ট? এটা হি সম্পর্কে, মানে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। আমরা জানি যে যেই কথাটা সাবজেক্টের সাথে রিলেটেড সেটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যদি পরিচয় বোঝায় তাহলে সেটা হবে নাউন, আর যদি অবস্থা বা দোষগুণ বোঝায় সেটা হবে অ্যাডজেক্টিভ। তো যাই হোক, এখানে কি বুঝিয়েছে? এখানে হি ইজ আ স্টুডেন্ট, মানে সে একজন ছাত্র। এখানে কি বুঝিয়েছে? এখানে পরিচয় বোঝাচ্ছে। তাহলে আমরা আগে দেখি এটা হলো কমপ্লিমেন্ট। এটা গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী এটা হলো কমপ্লিমেন্ট, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু যদি আমরা পার্টস অফ স্পিচ চিন্তা করি তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে কমপ্লিমেন্টে নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়। দেখতে হবে এখানে কি বুঝিয়েছে এবং কি ধরনের অর্থ বোঝাচ্ছে। স্টুডেন্ট তো অবশ্যই নাউন, সেটা তো আমরা জানি, এমনিতেই জানি যে স্টুডেন্ট নাউন। তাহলে এখানে কমপ্লিমেন্টটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে বুঝতে পেরেছি আমরা। তবে আমি আবার বলি যে আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন করলে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। ওকে, এরপরে আসি আমরা আসি আরো কিছু উদাহরণে আসি। দে আর ব্রিলিয়ান্ট, দে আর ব্রিলিয়ান্ট। এখন প্রশ্ন হলো ব্রিলিয়ান্টটা কোন পার্টস অফ স্পিচ? এটা আমরা অর্থ দেখিয়ে বুঝি যে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ। ওকে, দে আর ব্রিলিয়ান্ট, এটা অর্থ দেখিয়ে বুঝি। আবার আমরা অর্থ দেখে তো বুঝলাম ব্রিলিয়ান্ট, আবার মানে স্ট্রাকচার অনুযায়ী দেখি কিভাবে ব্রিলিয়ান্ট হয়, অ্যাডজেক্টিভ হয়। সরি, এখানে দে হলো সাবজেক্ট, ব্রিলিয়ান্টটা দে সম্পর্কে তথ্য দিয়েছে, সেটা এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হলো কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। আর এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। আর আমরা একটা বিষয় জেনে রাখবো, সেটা হলো লিঙ্কিং ভার্বের আরেক নাম হলো কপিউলেটিভ ভার্ব। বিভিন্ন পরীক্ষায় হয়তো লিঙ্কিং ভার্ব বলবে না, কপিউলেটিভ ভার্ব বলবে। ওকে, আর যেহেতু এটা তার সাবজেক্টের অবস্থা বুঝিয়েছে, নাউন বা প্রোনাউনের অবস্থা বুঝিয়েছে, সেহেতু এটা অ্যাডজেক্টিভ। ওকে, এই বিষয়টা আমরা ভালোভাবে খেয়াল করব। He is a very good student. এখানে আমরা জানি যে এই সেন্টেন্সে সাবজেক্ট হলো হি, ইজ হলো ভার্ব। তাহলে এই অংশটা কি?
এই অংশটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা জানি সাবজেক্ট পরে ভার্ব হয়, ভার্বের পরে সাধারণত অবজেক্ট হয় বা কমপ্লিমেন্ট হয়। এখানে এই যে আ ভেরি গুড স্টুডেন্ট, এটা কার সাথে রিলেটেড? এটা মূলত কার সাথে রিলেটেড, কার সম্পর্কে তথ্য প্রদান করেছে? আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেম নামে, সেই গ্রুপের কেউ ক্লাসে থেকে থাকলে সেটা শেয়ার করেন, ওই গ্রুপে শেয়ার করেন। আমি এখন ক্লাস নিচ্ছি, একটু ঝামেলা হবে যদি আমি শেয়ার করতে চাই, একটু ক্লাসে ঝামেলা হতে পারে, এই জন্য সব শেয়ার করেন, ঠিক আছে? শেয়ার করে দেন এটা, মানে প্রাইভেট গ্রুপের মধ্যে কেউ যদি লাইভে থেকে থাকে তাহলে এটা শেয়ার করে দেন ওই গ্রুপে, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দেন। তাহলে আমরা এখানে দেখি আ ভেরি গুড স্টুডেন্ট পুরোটা কার সম্পর্কে বলছে? সাবজেক্ট সম্পর্কে বলছে। তাহলে এটা পুরোটাই কমপ্লিমেন্ট, এবং যদি আমরা পার্টস অফ স্পিচ চিন্তা করি তাহলে পুরোটাই নাউন। এখন প্রশ্ন হতে পারে পুরোটা নাউন হয় কিভাবে? এখানে ভেরি আমরা জানি অ্যাডভার্ব, গুড হলো অ্যাডজেক্টিভ, তাহলে পুরোটা কিভাবে নাউন হলো? আমাদের এটাও মাথায় রাখা উচিত যে কোনো নাউন সম্পর্কে বাড়তি কথা বললে পুরোটা নাউন, কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি কথা বললে পুরোটা অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব সম্পর্কে বাড়তি কথা বললে পুরোটাই অ্যাডভার্ব। তার মানে কোনো শব্দগুচ্ছের মধ্যে যে জিনিসটা মেইন থাকবে সেইটার নামেই নামকরণ করা হবে। যেমন শব্দগুচ্ছের মধ্যে যদি নাউনটা মেইন থাকে তাহলে পুরো শব্দগুচ্ছটা নাউন, যদি অ্যাডজেক্টিভটা মেইন থাকে পুরো শব্দগুচ্ছটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বটা মেইন থাকলে পুরো শব্দগুচ্ছটা অ্যাডভার্ব। কিভাবে? এই কথাটার মধ্যে এটা পুরোটা একটা কথা, এই কথার মধ্যে মেইন হলো কি? স্টুডেন্ট, বাকি কথাগুলো হলো স্টুডেন্ট সম্পর্কে বাড়তি কথা। তো যেহেতু স্টুডেন্ট হলো নাউন, তাহলে একত্রে চিন্তা করলে পুরোটাই নাউন, কিন্তু আলাদাভাবে চিন্তা করলে গুডটা হবে অ্যাডজেক্টিভ, ভেরিটা হবে অ্যাডভার্ব। কারণ আমরা জানি যা দ্বারা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা বাড়তি কথা বলি বা অ্যাডজেক্টিভকে মডিফাই করি সেটা অ্যাডভার্ব, তার আলাদাভাবে চিন্তা করলে ভেরিটা হলো অ্যাডভার্ব। এখন আমার প্রশ্ন হলো এটা কি? এই যে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, আমাদের দেখতে হবে এ কাকে নির্দেশ করছে। এ কি ভেরি সম্পর্কে বা গুড সম্পর্কে বাড়তি কথা বলেছে? নো, এ দ্বারা আমরা এই নাউনটাকে নির্দেশ করেছি। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে নির্দেশ করেছি সেহেতু এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ইভেন এটা একটা বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি ডিটারমিনার। আমরা সেই অ্যাডজেক্টিভের ক্লাসে বলেছিলাম যে ডিটারমিনার হলো যেগুলো দ্বারা সংখ্যা বা পরিমাণ বোঝায় এবং নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, সেগুলো হলো ডিটারমিনার। সেই হিসাবে আর্টিকেল গুলো ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো ডিটারমিনার, কোয়ান্টিফায়ার গুলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ গুলো ডিটারমিনার, ঠিক আছে? এগুলো আমাদের মাথায় থাকতে হবে। হয়তো একদিনে মুখস্থ হয়ে যাবে না, আমরা কয়েকদিন একটু রিভাইজ করব, হালকা হালকা করে দেখলে আমাদের মুখস্থ হয়ে যাবে, ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। খুব পেন নেওয়ার দরকার নেই, আমরা একটু রিভিশনের উপর রাখবো। ওকে, সূক্ষ্ম বিষয় কয়েকবারই আমরা রিভাইজ করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হলো প্রেপজিশন কাকে নির্দেশ করে। প্রেপজিশন কাকে নির্দেশ করে? আমরা যখন নাউনের পজিশন শিখেছি যে একটা নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, অলরেডি সেগুলো আমরা দেখেছি। আমরা আরেকটা রুল বলেছি যে প্রেপজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ব্যবহৃত হয়, ঠিক আছে? তার মানে প্রেপজিশন কাকে নির্দেশ করে? প্রেপজিশন নাউনকে নির্দেশ করে। তার মানে প্রেপজিশনের পরে নাউন ব্যবহৃত হয়, প্রেপজিশনের পরে নাউন ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, প্রেপজিশনের পরে নাউন ব্যবহৃত হয়। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
তো যেমন আমি যদি বলি হি লিভস, এখানে আমার নেট প্রবলেম তো হওয়ার কথা না, আবার হতেও পারে, যেহেতু বৃষ্টি হয়তো নেট একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, হি লিভস ইন ঢাকা। এই যে আমরা দেখি হি লিভস ইন বললে একটা কথা থেকে যায়, সেই কথাটাকে আমরা কমপ্লিট করেছি এটার মাধ্যমে। আমরা যে ঢাকা একটা নাম, তাহলে ঢাকা নাউন, তাহলে প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে নাউন হয়েছে। ওকে, আরেকটা উদাহরণ দেই, যেমন হি কেম হিয়ার বাই মানে মাধ্যমে, কিসের মাধ্যমে একটা কথা থেকে যায়, সেই কথাটাকে কমপ্লিট করব আমরা নাউনের মাধ্যমে। ওকে, যেমন বাস একটা নাউন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে বা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। তার মানে প্রিপজিশন যাকে নির্দেশ করবে সেটা নাউন হবে। তবে একটা এই কথা না বললেই নয় যে নাউনের বিকল্প হিসেবে আমাদের প্রোনাউনও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা নাউনটা বেস করে আমরা রুলটা শিখবো, ঠিক আছে? আমরা তো জানি যে নাউনের বিকল্প হিসেবে প্রোনাউন হয়। ওকে, তাহলে আমরা নাউনটা বুঝলাম প্রিপজিশনের পরে বসে। এটার সাথে রিলেটেড আরো কয়েকটা কথা আছে, যেমন ডিটারমিনারটা এক ধরনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমরা তো জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে নাউনের পূর্বে ডিটারমিনার বসে। তাহলে ডিটারমিনার কাকে নির্দেশ করে? ডিটারমিনারটাও নাউনকে নির্দেশ করে। তাহলে ডিটারমিনারের পরেও নাউন হবে। যেমন একটু আগে আমরা যেটা দেখেছিলাম, হি ইজ আ স্টুডেন্ট, তাহলে এখানে এ হলো ডিটারমিনার, এখানে আ হলো ডিটারমিনার, তারপরে কি হয়েছে? নাউন হয়েছে। ওকে, স্টুডেন্ট। আই নো দি বয়, ঠিক আছে? তাহলে এখানে দা হলো ডিটারমিনার, দি হলো ডিটারমিনার, তারপরে আমরা নাউন ইউজ করেছি। তার মানে কি ডিটারমিনারও নাউনকে নির্দেশ করে। ওকে, তারপরে they are good students, এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ এবং গুডটা কাকে নির্দেশ করছে? স্টুডেন্টস এর নির্দেশ। সরি, এই রুলটা তো বলিনি, রুলটাই বলে দেই, সরি। তাহলে আমরা এই একটা জিনিস দেখলাম ডিটারমিনার, আবার দেখি অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করে? অ্যাডজেক্টিভ বলতে ডিটারমিনারটাও তো এক ধরনের অ্যাডজেক্টিভ, সেটা হলো বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ। আর আমরা অ্যাডজেক্টিভ বলতে যেটা বুঝি সেটা হলো নরমাল অ্যাডজেক্টিভ, মানে সাধারণ অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা অবস্থা বা দোষগুণকে নির্দেশ করে। শুধু অ্যাডজেক্টিভ বললে আমরা নরমাল অ্যাডজেক্টিভটাকে বুঝবো, আর ডিটারমিনারটা বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ, এবং সেটাকে তো আলাদা করে বলেই দিয়েছি যে কোনগুলো। ওকে, এই সাধারণ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও নাউন ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে তিনটা জিনিসের পর নাউন ব্যবহৃত হয়, সেটা হলো ডিটারমিনারের পর, প্রিপজিশনের পর এবং অ্যাডজেক্টিভের পর। এই তিনটা জিনিস নাউনকে নির্দেশ করে, এই তিনটা জিনিস নাউনের সাথে রিলেটেড। এছাড়া আমরা নাউনের পজিশন গুলো ভালো করে মাথায় রাখবো, যেমন সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সেটা হলো পজিশন, নাউনের পজিশন, ঠিক আছে? নাউনের কাজ। ওকে, আবার মাঝে মধ্যে এগুলোর মাধ্যমে আমরা নাউনটা বুঝবো। দেখা গেছে আমাদের প্রিপজিশন দেয়া আছে এবং তারপরে একটা ওয়ার্ড দেয়া আছে, সেটার মিনিং হয়তো জানি না, তারপর আমরা ধরে নিব এটা নাউন। ওকে, ঠিক আছে? সেটা দেখলে হয়তো বা অ্যাডজেক্টিভ এর মতো মনে হতে পারে, কিন্তু আমরা সেটা নাউন ধরে নিব, ঠিক আছে? অথবা সেটা যদি অ্যাডজেক্টিভ থেকেও থাকে, আমাদের এমন যদি হয় যে একটা কারেকশন বের করতে বলছে, প্রিপজিশন পরে অ্যাডজেক্টিভ দেয়া আছে, আমরা বুঝতে পারছি যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, কারণ আমাদের প্রিপজিশন নির্দেশ করে নাউনকে। ওকে, তারপরে ডিটারমিনারও নির্দেশ করে নাউনকে, কিন্তু তারপরে যদি আমরা অন্য ওয়ার্ড দেই তাহলে সেন্টেন্সটা ভুল হবে। ওকে, অথবা যে একটা ওয়ার্ড থাকে ডিটারমিনার পরে, কিন্তু সেটা আমরা জানি না, ঠিক আছে? সেটা আমরা অতটা বুঝি না, যে এই ওয়ার্ডটার মিনিংটা জানি না, বা মনে হয় যেন অন্য পার্টস অফ স্পিচ, কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলছে। যেহেতু আমাদের কারেকশন করতে বলেনি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলছে, তার মানে এটা কারেক্ট অবস্থায় আছে। তাহলে এটা কারেক্ট অবস্থায় আছে, কিন্তু দেখলে আমাদের হয়তো প্রিপজিশন মনে হয়, হয়তো আমাদের অ্যাডজেক্টিভ মনে হয়, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে না, সেটা হবে কি? নাউন। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে একটু আগে বলেছিলাম না, লেটস হ্যাভ আ ওয়াক, লেটস হ্যাভ আ ওয়াক। এই যে লেটস হ্যাভ এ ওয়াক, এখানে ওয়াকটা দেখলে ভাবের মতো মনে হয়, কিন্তু
এটা ভার্ব না। মানে আমরা যদি ব্যাপকভাবে চিন্তা করি এটা পুরোটা অবজেক্ট হচ্ছে সেই হিসেবে নাউন। আর তাছাড়া আমরা যদি সংক্ষিপ্ত চিন্তা করি যেমন এই ডিটারমিনার আছে তারপরে নাউন, তাহলে এটা আমরা যদি অর্থ নাও জানি, অর্থ নাও বুঝি, তারপরে পার্সোনিফিকেশন হিসেবে এটা নাউন হবে। ওকে, তো আমরা দেখলাম যে ডিটারমিনার নাউনকে নির্দেশ করে, প্রিপজিশন, সাধারণ অ্যাডজেক্টিভ সবাই নাউনকে নির্দেশ করে। ওকে, তার মানে কি দাঁড়ায়, তাহলে আমরা নাউনের পূর্বে কি কি বসতে পারে এটা আমরা দেখি। তিনটা জিনিস নাউনকে নির্দেশ করে, তাহলে নাউনের আগে তিনটা জিনিস বসতে পারে, সাধারণ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার আর হলো প্রিপজিশন। এই তিনটা জিনিস নাউনকে নির্দেশ করে এবং তিনটা জিনিস সিঙ্গেল ভাবেও বসতে পারে, একটা বাক্যে একসাথেও বসতে পারে। ওকে, আসলে আমিও ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না, আরেকটা মোবাইল থেকে কমেন্টগুলো আমি পাচ্ছি না, নেটের সমস্যা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে যেমন আমি একটা উদাহরণ দেই, হি ইজ ইন আ গ্রেট প্রবলেম। হি ইজ ইন আ গ্রেট প্রবলেম, আমরা এই সেন্টেন্সটা লক্ষ্য করি যে এখানে কোনটা কি বসছে, আমরা একটু চিন্তা করে দেখি। ওকে, হি ইজ ইন আ গ্রেট প্রবলেম, এখানে আমরা দেখি যে প্রবলেম একটা নাউন, প্রবলেম একটা নাউন, ঠিক আছে, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, এ একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনার বসছে, ইন একটা প্রিপজিশন, তাহলে নাউনের আগে তিনটা জিনিস বসছে, নরমাল অ্যাডজেক্টিভ বসেছে, ডিটারমিনার বসেছে এবং প্রিপজিশন বসেছে। তো মজার ব্যাপার হলো এগুলো সিরিয়ালে একটার আগে একটা বসলেও এখানকার কোনোটাকে নির্দেশ করেনি, সবগুলোই নাউনকে নির্দেশ করছে, যেহেতু সবগুলোই নাউনের সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে ইনটা প্রবলেমকে নির্দেশ করছে, এটা প্রবলেমকে নির্দেশ করেছে, গ্রেটটাও প্রবলেমকে নির্দেশ করেছে। তাহলে আমরা একই সেন্টেন্সে তিনটা জিনিস দেখতে পেলাম। ওকে, আবার এটাকে আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আমরা বলেছি না যে প্রিপজিশনের পরে নাউন বসে, সেটা কিভাবে হয়েছে, তাহলে আমরা এই দুটো জিনিস ভুলে যাই। হি ইজ ইন একটা প্রিপজিশন, এরপরে কি দরকার, নাউন। আমরা রুলে বলেছি নাউন হবে, কিন্তু এখানে ডিটারমিনার বসছে, তাহলে রুলটা কি ঠিক? অবশ্যই ঠিক, কারণ ইন তো এই ডিটারমিনারকে নির্দেশ করেনি, ইনের কারণেই এই নাউনটা বসছে। ঠিক আছে, যে কোনো প্রিপজিশন সাধারণত একটা নাউনকে নির্দেশ করবেই। ঠিক আছে, তাহলে ইনের পরে প্রিপজিশন নাউনটা বসেছে শেষে। যদি ইনের পরে প্রিপজিশনের পরে একটা সিঙ্গেল গ্যাপ হইতো তাহলে অবশ্যই সেটা নাউন হইতো, কিন্তু এখানে আরো কয়েকটা গ্যাপ আছে, আরো কয়েকটা ওয়ার্ড আছে, ইনটাই নাউনকে নির্দেশ করেছে। এবং আমরা এটাও তো জানি যে নাউনের আগে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভও বসতে পারে, সেই নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ বসছে এবং ডিটারমিনার বসছে। আবার আমরা রুল করেছি যে ডিটারমিনারের পরে নাউন বসে, সেটা কিভাবে করে, কিন্তু এখানে তো আমরা অ্যাডজেক্টিভ দেখি, তাহলে কি ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক আছে, কারণ এই ডিটারমিনারের কারণে কিন্তু অ্যাডজেক্টিভ বসেনি, বা এই অ্যাডজেক্টিভের কারণে ডিটারমিনার বসেনি, এই ডিটারমিনারটাই নাউনের কারণে বসছে। তার মানে এই ডিটারমিনারটা এই নাউনকে নির্দেশ করেছে, তবে ডিটারমিনার আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভটা বসে গেছে বাড়তি কথা হিসেবে, যেহেতু আমাদের একটা গ্যাপ আছে, একটা জায়গা আছে, বা একটা ওয়ার্ড আছে, এভাবে আমরা চিন্তা করব। ঠিক আছে, তো এভাবে এই নাউনের আগে সিঙ্গেল ডিটারমিনার বসতে পারে, সিঙ্গেল অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার সিঙ্গেল প্রিপজিশন বসতে পারে, একসাথেও বসতে পারে, এখান থেকে দুইটা বসতে পারে, এখান থেকে তিনটা বসতে পারে। আরেকটু উদাহরণ দিই আমরা, যেমন হি হ্যাজ ডান দিস জব, and he has done job, জবটা নাউন আমরা জানি, নাউনের আগে গ্যাপ আমরা এ দিতে পারি, he has done a job। ঠিক আছে, সে একটি কাজ করেছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে নাউনের আগে ডিটারমিনার হয়েছে। ওকে, এখন যদি এরকম থাকে he has done a dash job,
দেশ দেইনি, আমরা এমনি দিতে পারি, কারণ আমাদের তো শূন্যস্থান করা লাগবে না। তাহলে এখানে এ হলো ডিটারমিনার, তারপর আমরা শূন্যস্থানের অনুযায়ী করি, তাহলে আমরা একটু ক্লিয়ার হতে পারবো পজিশনটা সম্পর্কে। এটা হলো ডিটারমিনার। এরপরে দরকার কি আমার? নাউন দরকার। এখন আমাদের দেখতে হবে নাউনটা আছে কিনা, ঠিক আছে? আছে কিনা সেটা আগে আমাদের খেয়াল করতে হবে। আমরা জানি এটা এই জবকে নির্দেশ করছে, তার মানে আমাদের নাউনটা আছে। এখন চিন্তা করব ডিটারমিনার নাউনের মাঝে কি বসতে পারে। ডিটারমিনার এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এখানে গুড, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, ঠিক আছে? আবার আবার এমন হতে পারে হি ইজ ইন ড্যাশ প্রবলেম। তাহলে এখানে যেহেতু প্রিপজিশনের পরে গ্যাপ, প্রিপজিশনের পরে তো আমরা নাউন বসিয়ে দিব, তাই না? কিন্তু আমার নাউনটা তো আছে। এখন চিন্তা করতে হবে প্রিপজিশন এবং নাউনের মাঝে কি হতে পারে। প্রিপজিশন নাউনের মাঝে এই ডিটারমিনারটাও বসতে পারে, এই অ্যাডজেক্টিভটাও বসতে পারে। এখন আমাদের অর্থ অনুযায়ী দেখতে হবে। এখানে যেহেতু একটা অনির্দিষ্ট যে কোনো একটা সমস্যা বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝাচ্ছে, এজন্য আমরা এখানে অ্যাডজেক্টিভটা দিব না। সাধারণত কমন নাউন গুলো যদি এককভাবে বসে সিঙ্গুলার, তখন এ বা এন দিতে হয়, ঠিক আছে? অথবা যে আর মোট কথা একটা ডিটারমিনার দিতে হয়। তাহলে এখানে প্লুরাল হলে অনেক সময় ডিটারমিনার দিতে পারি, নাও দিতে পারি, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ দিলেও হয়ে যায়। কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ডিটারমিনারটা থাকে। তো সেই হিসেবে আমাদের এখানে একটা ডিটারমিনার দেই, ইজ ইন আ প্রবলেম। ওকে, আমাদের আরেকটা বড় প্রশ্ন হলো যে নাউনের আগে আমরা কখন প্রিপজিশন দিব, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে হবে নাউনের আগে প্রিপজিশন বসে কি কাজ করে, ঠিক আছে? আমরা আগেই বলেছি অ্যাডভার্বের যে চ্যাপ্টার, সেখানে বলেছি যে নাউনের আগে প্রিপজিশন বসে সেটা অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যাডভার্বের মতো কাজ মানে কি? যেমন ঘটনা বা কাজের স্থান বোঝায়, সময় বোঝায়, কারণ বোঝায়, মাধ্যম বোঝায়, এগুলো বোঝায়, ঠিক আছে? অ্যাডভার্ব দ্বারা এগুলো বোঝায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন নাউনের আগে প্রিপজিশন বসে তখন এই অর্থগুলোই বোঝায়, কারণ, মাধ্যম। যেমন বাই দ্বারা মাধ্যম বোঝায়, আমরা পজিশন বোঝাতে অ্যাট, ইন, অন এগুলো ব্যবহার করি। তারপরে কোনো কিছুর মানে থেকে হতে বোঝালে ফ্রম ইউজ করি, সাথে বোঝালে উইথ ইউজ করি, এগুলো সবগুলো কিন্তু অ্যাডভার্বের অর্থ বোঝায়। তো আমরা নাউনের আগে প্রিপজিশন দিব কিনা সেটা চিন্তা করার কখন দিব? যখন দেখবো এই নাউন এই গ্যাপটা ছাড়া অর্থ একেবারে বেখাপ্পা হয়। নাউনের আগে অ্যাডজেক্টিভ না দিলেও মোটামুটি অর্থ মিলে, ভালোভাবে না হলেও অর্থ মিলে, কিন্তু নাউনের আগে প্রিপজিশন না দিলে অর্থ মিলে না, একেবারে বেখাপ্পা মনে হয়। কারণ প্রিপজিশনের কাজই তো নাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে একটা কানেকশন তৈরি করা, একটা সম্পর্ক স্থাপন করা। তার মানে প্রিপজিশনটা না থাকলে কানেকশনটা আর বোঝা যায় না, তখন আমরা প্রিপজিশনটা ইউজ করব, ঠিক আছে? গ্যাপে আমরা প্রিপজিশনটা ইউজ করব নাউনের আগে। যেমন আমি যদি বলি he came here বাস, এখানে কোনো রূপ অর্থ মিলে, কোনোভাবে এই বাসটা কানেক্টেড মনে হয় যদি এইভাবে রেখে দেই, he came here বাস, সে এখানে আসলো বাস, কোনো অর্থ মিলে? কোনো অর্থ মিলে না, একেবারে বেখাপ্পা। তখন আমরা একটা চিন্তা করবো একটা প্রিপজিশনের, এখানে মাধ্যম বোঝাচ্ছে বাই। ওকে, তো যাই হোক, আমরা এখানে আলোচনা করতেছি আমাদের আইডেন্টিফাই করাটা মেইন ফ্যাক্ট। একটা দুটোই ফ্যাক্ট আমাদের পজিশন অনুযায়ী ব্যবহার করা, না হলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না, ঠিক আছে? বা একটা সেন্টেন্স কারেক্ট কিনা সেটা বুঝতে পারবো না। একটা সেন্টেন্সের প্রত্যেকটা উপাদান ঠিকমতো জানলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, সেই জন্য পজিশন গুলো আমাদের ভালোভাবে জানা উচিত এবং আইডেন্টিফাই করার জন্য আমাদের পজিশন জানা উচিত। তো যে কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে আমাদের দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো অর্থটা আমাদের মাথায় রাখতে হবে, তো সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে মানে পজিশনটা, দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। অনেক সময় অর্থ দিয়ে না বুঝলেও আমরা পজিশন দিয়ে বুঝবো। আমি আগেই বলেছি যে যেই জায়গায় নাউন গুলো দরকার ওখানে যে ওয়ার্ডটাই আসবে যদি আমার আইডেন্টিফাই করতে হয়, তার মানে এখানে ভুল লেখেনি, সেখানে ওয়ার্ডটা দেখতে ভার্বের মতো মনে হলেও এটা নাউন হবে, যেহেতু কাজটা নাউনের। ওকে, তারপরে she looks beautiful, আমরা অলরেডি জানি এখানে she সাবজেক্ট, looks হলো লিংকিং ভার্ব, আর বিউটিফুল হলো কমপ্লিমেন্ট। এগুলো আমরা মেইন সেন্টেন্সে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভের চ্যাপ্টারেও আলোচনা করেছি। তো বিউটিফুলটা এক হিসেবে চিন্তা করে কমপ্লিমেন্ট, আর পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। ওকে, এখন যদি আমি বলি she looks very beautiful, এখানে আলাদাভাবে চিন্তা করলে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ আর ভেরিটা হলো অ্যাডভার্ব।
কিন্তু পুরো জিনিসটাকে যদি আমরা একসাথে চিন্তা করি তাহলে পুরো জিনিসটার মধ্যে মেইন কি ভেরি নাকি বিউটিফুল? পুরোটার মধ্যে মেইন হলো বিউটিফুল, আর বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে পুরোটা একটু অ্যাডজেক্টিভ, এটা আমরা মাথায় রাখবো। ওকে, তারপরে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আ রেইনি ডে ইজ গ্লোমি, রিমেইনস দিতে পারি, আর রিমেইনস দিই। ওকে, রিমেইনস গ্লোমি। রিমেইন কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, মানে কোপিউলেটিভ ভার্ব। এখানে আমরা জানি আর রেইনি ডে সাবজেক্ট, এটাই বিষয়বস্তু। আর রেইনি ডে পুরোটা একটা সাবজেক্ট, আর মানে পুরোটা একটা নাউন। ওকে, রিমেইনসটা লিঙ্কিং ভার্ব, এটা হলো কমপ্লিমেন্ট, এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গ্লোমিটা এটা সাবজেক্টের সাথে রিলেটেড। এখন এটা পুরোটা সাবজেক্ট হয়েছে, এখানে কিন্তু একটা ওয়ার্ড না, এখানে তিনটা ওয়ার্ড আমাদের আছে। আ রেইনি ডে, কিভাবে এত বড় সাবজেক্ট হয়েছে? এখানে মূল সাবজেক্ট হলো ডে, ডে কিন্তু এখানে নাউন। ওকে, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো ডিটারমিনার। এইটাও এই ডে সম্পর্কে বাড়তি কথা, এটাও বাড়তি কথা। তো যেহেতু মূল নাউন হলো, মূল সাবজেক্ট হলো ডে, ডে একটা নাউন, তাহলে এটুক বাড়তি কথা, একসাথে পুরোটা নাউন এবং একসাথে পুরোটাই সাবজেক্ট হয়ে গেছে। ওকে, তো যদি আমরা বলি যে অন আ রেইনি ডে, আমরা আগের মতো চিন্তা করি, আর রেইনি ডে, আরো উদাহরণ, আরো সেন্টেন্স লিখি, দ্য স্কাই বিকামস ক্লাউডি। এখন আমরা দেখি আর রেইনি ডে নাউন আমরা অলরেডি বুঝতে পেরেছি, তাই না? আর অনটা হলো প্রিপজিশন। আমরা একটা রুল বলেছি না যে প্রিপজিশন নাউন বা প্রোনাউনের আগে প্রিপজিশন বসলে অ্যাডভার্বের মতো কাজ করে। সেই হিসাবে গঠনগত দিক দিয়ে এটা অ্যাডভার্ব। শুধু এভাবেই আমরা চিন্তা করব না, কারণ এক অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে অনেক সময় ভুলও হতে পারে। আমরা তো অ্যাডভার্বের সংজ্ঞা শিখেছি, অ্যাডভার্বের কাজ কি সেটা শিখেছি। অ্যাডভার্ব দ্বারা স্থান, সময়, কারণ, মাধ্যম বোঝায়। এবং এখানে আমাদের মেইন ঘটনা দ্য স্কাই বিকামস ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। কখন? এই যে মূল ঘটনার সময়টাকে বোঝাচ্ছে এটা দ্বারা, পুরোটা দ্বারা। তাহলে সেই হিসেবে অ্যাডভার্ব। আবার আরেকটা দিক আমরা চিন্তা করি, আমরা তো পজিশন বলেছি যে মেইন সেন্টেন্সের আগে অ্যাডভার্ব বসে, যেহেতু মেইন সেন্টেন্সের আগে বসছে সেহেতু এটা অ্যাডভার্ব। এই তিনটা অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করব। ঠিক আছে, আমরা যদি একাধিক অ্যাঙ্গেল থেকে চিন্তা করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, বা আমরা সেন্টেন্স কারেক্ট করতে পারবো। এখন আমরা যদি একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করি যে এখানে আমাদের আগে বসছে, যেটা আগে বসছে সেটাই অ্যাডভার্ব, দেখা গেছে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বের জায়গায় দিয়ে দিচ্ছে, তাহলে ওই সেন্টেন্সটা তো কারেক্ট হবে না। এই জন্য সবগুলো অ্যাঙ্গেল আমরা বোঝার চেষ্টা করব। ওকে, কারেকশনের ক্ষেত্রে আর আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে সবগুলো অ্যাঙ্গেল আমাদের দরকার নেই। এখন আমি একটা উদাহরণ দেই, যেমন হি উইল নট কাম টুডে। এই যে এই সেন্টেন্স হি উইল নট কাম টুডে, হি উইল নট কাম টুডে, এখানে কোন অ্যাডভার্ব আছে? এখানে সাবজেক্ট হলো হি আর ভার্ব হলো উইল এবং কাম। আমরা জানি যে অক্সিলারি মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সেই হিসাবে নট এখানে অ্যাডভার্ব পজিশনগত দিক দিয়ে। এবং অর্থগত দিক দিয়ে কিভাবে অ্যাডভার্ব, সেটা হলো এই নটটা বাদ দিলে আমাদের একরকম অর্থ হয়, নট দিলে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, ভার্বের অর্থটা একেবারে চেঞ্জ হয়ে যায়। তাহলে ভার্বকে মডিফাই করে বা ঘটনাটাকে মডিফাই করে, সেহেতু নট হলো অ্যাডভার্ব। ওকে, আর টুডে, এই টুডে দ্বারা কি বুঝিয়েছে? টুডে দ্বারা আমাদের ঘটনার সময় বুঝিয়েছে যে সে আসবে না, আজকে আসবে না, সেই হিসাবে এটা অ্যাডভার্ব। এখন আমি যদি বলি যে টুডে ইজ ফ্রাইডে, তাহলে এখানে টুডে কি হবে? আগে তো আমরা দেখলাম টুডে অ্যাডভার্ব, কিন্তু এই সেন্টেন্সে টুডে কি হবে? এটা কি অ্যাডভার্ব হবে? এটা কি অ্যাডভার্ব হবে? আজকে কিন্তু ইন্টারমিডিয়েটের সকালের ব্যাচে আমি এই টপিকগুলো আলোচনা করেছিলাম। ওকে, যাই হোক, টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ ফ্রাইডে এই সেন্টেন্সে আমরা দেখি যে ইজটা হলো ভার্ব এবং টুডেটা হলো এখানে সাবজেক্ট। টুডে যেহেতু সাবজেক্ট, এটাকে দেখতে অ্যাডভার্বের মতো মনে হলেও আগের সেন্টেন্সে এটা অ্যাডভার্ব হলেও এখানে এটা নাউন, কারণ এটাই মূল বিষয়বস্তু। আমি বলেছি না যে শুধু অর্থ দিয়ে চিন্তা করলে হবে না,
অর্থ দিয়েছি তাহলে তো এটাকে অ্যাডভার্ব মনে করব। এখানে আমরা ব্যবহারটা দেখছি, কাজটা দেখছি। যেহেতু সাবজেক্টের কাজ করেছে সেহেতু এই সেন্টেন্সে টুডে হলো নাউন। ওকে, এটা নাম বোঝাচ্ছে, এটা দ্বারা সময়ের নাম বোঝাচ্ছে, আর এটা দ্বারা ঘটনার সময় বোঝাচ্ছে। পার্থক্য আছে সময়ের নাম আর ঘটনার সময়। ঘটনার সময় বা কাজের সময় বোঝালে তখন হবে অ্যাডভার্ব, কিন্তু শুধু সময়ের নাম বোঝালে সেটা নাউন হবে। ওকে, এখন আমি যদি বলি হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, এই সেন্টেন্সে হি হলো সাবজেক্ট, ওয়ার্কস হলো ভার্ব। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট বের করার আমরা একটা নিয়ম বলেছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট হয়। তো সব ভার্বের অবজেক্ট থাকবে এমন না, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হলো ট্রান্সিটিভ ভার্ব। সবসময় আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দেখবো অবজেক্ট আছে কিনা। আর যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে সেটা লিঙ্কিং ভার্ব, কারণ লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্টকে যুক্ত করে। ওকে, আর যেগুলোর অবজেক্ট থাকে না সেটা হলো ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, কমপ্লিমেন্ট থাকলে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি। ইভেন লিঙ্কিং ভার্ব অপশনে না থাকলে লিঙ্কিং ভার্বের জায়গায়ও যদি আমার আসে যে ট্রানজিটিভ, ইনট্রান্সিটিভ এরকম আসে, সেটাকে আমরা ইনট্রান্সিটিভ হিসেবে নিতে পারবো। এটা অপশন অনুযায়ী। অনেক কিছু কিন্তু আমাদের স্বাভাবিক ধারার বাইরে চলে যায় অপশন অনুযায়ী। কিন্তু দেখা গেছে ট্রানজিটিভ আছে, ইনট্রান্সিটিভ আছে, আবার লিঙ্কিং ভার্ব অপশনে আছে, সেখানে লিঙ্কিং ভার্বটাই লিখতে হবে। আর যেসব জায়গায় তো আপনার অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্টও থাকে না, সেটা অবশ্যই অবশ্যই ইনট্রান্সিটিভ ভার্ব হবে। যেমন হি ওয়ার্কস স্লোলি, এই যে এখানে এই হি ওয়ার্কস হার্ড, এই ভার্বের কিন্তু অবজেক্ট নেই। এখানে এই ভার্বের অবজেক্ট নেই, সে কাজ করে। এটা দ্বারা কিন্তু কিভাবে কাজ করে সেটা বোঝাচ্ছে। এই কথাটা ভার্বকে মডিফাই করছে, এটা কিন্তু অবজেক্ট না, এটা হলো অ্যাডভার্ব। আর এখানে ওয়ার্কটা হলো ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, ইনট্রান্সিটিভ ভার্ব, এটা আমরা মাথায় রাখবো। তাহলে হার্ড এখানে কি? হার্ড হলো এখানে অ্যাডভার্ব, যেহেতু এটা ভার্বকে মডিফাই করেছে। এখন আমি যদি অন্যভাবে বলি যে হি বিকেম সাকসেসফুল থ্রু হার্ড ওয়ার্ক, এই সেন্টেন্সে হার্ড কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তো সেটা বুঝতে হলে আমাদের দেখতে হবে হার্ড কাকে মডিফাই করেছে। সে সফল হয়েছিল থ্রু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে কঠোর পরিশ্রম, ওয়ার্কটা এখানে পরিশ্রম। তাহলে আমরা দেখি যে হার্ড এখানে ওয়ার্ককে মডিফাই করছে। ওয়ার্কটা কি সেটা আগে আমাদের জানতে হবে। এই যে এখানে আমরা একটা প্রিপজিশন দেখতেছি, প্রিপজিশন আমরা আগেই বলেছি প্রিপজিশন কাকে নির্দেশ করে? প্রিপজিশন নাউনকে নির্দেশ করে। তাহলে এই থ্রুটা কাকে নির্দেশ করছে? এই থ্রুটা ওয়ার্ককে নির্দেশ করছে, সেই হিসেবে ওয়ার্ক এখানে নাউন। ওকে, ওয়ার্ক দ্বারা এখানে কাজ করা বুঝায়নি, কাজ বুঝিয়েছে। ওয়ার্ক ভার্ব হতে পারে, নাউনও হতে পারে। যেমন ইউজ অর্থ ব্যবহার করা, ইউজ অর্থ ব্যবহার। ঠিক আছে, এটা পজিশন অনুযায়ী, ব্যবহার অনুযায়ী এটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে। এই সেন্টেন্সে ওয়ার্কটা নাউন হয়েছে, যদিও এই সেন্টেন্সে ওয়ার্কটা ভার্ব হয়েছে। তাহলে ওয়ার্ক যেহেতু নাউন হয়েছে এবং এই হার্ট এই নাউনটাকে নির্দেশ করেছে, ঠিক আছে, নাউনকে মডিফাই করেছে, সেহেতু এটা অ্যাডজেক্টিভ। তাহলে একই ওয়ার্ড কোন সেন্টেন্সে অ্যাডভার্ব হয়ে যায়, আবার কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য আমাদের শুধু অর্থ দিয়ে কিন্তু হবে না, অর্থ প্লাস ব্যবহারটা ভালো করে বুঝতে হবে যে কি কাজ করেছে। ওকে, আমরা আরেকটা ইম্পর্টেন্ট নোট বলে দেই, সেটা হলো এনাফ। এনাফটা কি হিসেবে ব্যবহৃত হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটু আনকমন। এনাফ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ, আর যে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব। তাহলে এনাফটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন সে নাউনকে নির্দেশ করবে। এনাফ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা নাউনের পূর্বে বসে। এনাফ নাউনের পূর্বে বসে, ঠিক আছে, আর তখন সেটা অ্যাডজেক্টিভ। যেমন আই হ্যাভ এনাফ মানি,
এনাফ মানি। মানিটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসছে, তাহলে এনাফটা এখানে অ্যাডজেক্টিভ। আবার এখানে দুই রকম আমাদের প্রশ্ন আসতে পারে, যে আইডেন্টিফাই করতে পারে এনাফটা এখানে কোন পার্টস অফ স্পিচ, যেহেতু নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। আবার অনেক সময় সেন্টেন্স কারেকশনে এনাফটাকে এখানে দিতে পারে, এনাফটাকে ওখানে দিতে পারে। তো এনাফ যখন অ্যাডজেক্টিভ হবে তখন আগেই বসবে, এটা আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা সেন্টেন্স কারেকশনটা বুঝতে পারবো বা সেন্টেন্স কারেক্ট করতে পারবো। ওকে, এবার আমরা অ্যাডভার্ব কিভাবে হয়। হি ইজ হ্যাপি এনাফ, মানে এনাফটা যখন অ্যাডভার্ব হয় সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফটা বসে, এবং সেই এনাফটা হবে অ্যাডভার্ব। সেই এনাফটা কাকে মডিফাই করবে? অ্যাডভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। যেমন হি ইজ হ্যাপি এনাফ, হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ আর এনাফ দ্বারা হ্যাপিটাকে মডিফাই করছে। ইভেন আমরা জানি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যখন কোন একটা অ্যাডভার্ব মডিফাই করে সেটা আগে বসে, কিন্তু এটা ব্যতিক্রম, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এই জন্য এগুলো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, আর এখানে আমরা ইম্পর্টেন্ট একটা ব্যবহার বললাম, এনাফের ব্যবহার। আরেকটা জিনিস দেখি, হার্ড। হার্ড নরমালি অ্যাডভার্ব, হার্ডলি অ্যাডভার্ব, কিন্তু দুটোর পার্থক্য আছে, অর্থগত পার্থক্য। এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এটা দ্বারা বোঝায় কি কঠোরভাবে, কঠোর বা কঠোরভাবে বা ব্যাপকভাবে এরকম বোঝায়, কিন্তু এটা দ্বারা বোঝায় কদাচিৎ। ঠিক আছে, তো যখন কঠোরভাবে বোঝাবে তখন আবার হার্ডলি ব্যবহার করব না। হার্ড তো অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিয়ে আমরা সেই অর্থে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এইগুলো আমরা একটু কেয়ারফুল থাকতে হবে, এগুলো সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা মোটামুটি মেইন সেন্টেন্স, তারপর নাউনের ব্যবহারগুলো, ভার্বের ব্যবহার, তারপরে অ্যাডভার্বের ব্যবহার, এগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা নাউন, এছাড়া আমরা নাউনের যে টপিকস করেছিলাম, ক্লাস করেছিলাম, সেখানে কিছু নাউনের ক্ষেত্রে শব্দের শেষে কি থাকে এরকম কিছু কি ক্লু দিয়েছিলাম, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দিয়েছিলাম, অ্যাডভার্বের ক্ষেত্রে দিয়েছিলাম। এগুলো আমরা খেয়াল করব, অনেক সময় এগুলো দিয়ে আমরা পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে পারবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোশ্চেন থাকলে সেটাকে আলোচনা করব এই ক্লাসের উপর ভিত্তি করে, মানে এই যে কয়টা টপিকস আমরা আলোচনা করেছি এই কয়টা টপিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আলোচনা করতে পারেন। আর আমার প্ল্যান হলো আগামী দিন আমরা নন ফাইনাইট নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো মানে চাওয়া থাকে বা এক্সপেকটেশন থাকে যে কি ক্লাস কোনটা নিয়ে আলোচনা করব, সেটাও আপনারা মতামত জানাতে পারেন। ঠিক আছে, আর আজকের এই টপিকগুলো সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, তাহলে আমি এখন আনসার করব। তো যাই হোক, এই বিষয়গুলোকে আমাদের শুধু যে কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার এরকম না, মানে আমাদের সব ক্ষেত্রে এগুলো হলো একটা সেন্টেন্স কিভাবে বিল্ড আপ করি আমরা, সেই বিল্ড আপ করার ওয়েটা আমরা দেখলাম। তো বিল্ড আপ করার ওয়েটা জানলে আমাদের কি সুবিধা হয়, আমরা সেন্টেন্স নিজেরা মেক করতে পারবো বা একটা সেন্টেন্স দেখে বুঝতে পারবো এটা কারেক্ট কিনা। আবার আমরা পার্টস অফ স্পিচ গুলো আমরা আইডেন্টিফাইও করতে পারবো। ঠিক আছে, তো আজকে আরো কিছু কথা বলে নেই, আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন where do you live? Where do you live? Who insulted you? Insulted you. তারপরে which pen do you need? এই যে এখানে where, who এবং which এগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ। যেমন এখানে whereটা কোন পার্টস অফ স্পিচ, এখানে whoটা কোন পার্টস অফ স্পিচ, এখানে whichটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমার যেটা প্ল্যান সেটা হলো নন ফাইনাইট ক্লাসটা আমি নেব, হয়তো এক ক্লাসে না পারলে দুই ক্লাস এটা কমপ্লিট করব। নন ফাইনাইটের পরে আমি প্রোনাউনের ক্লাসটা নিব। প্রোনাউন এবং প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভের প্রকারভেদ দুটো একসাথে নিব, কারণ দুটোর সাথে অনেকটা মিল আছে। তো প্রোনাউনের ক্লাসটা একদিন, মানে প্রোনাউন এবং
অ্যাডজেক্টিভের ক্লাস, সেখানেও কিন্তু আমাদের অনেক কিছু বের হয়ে আসবে, অনেক খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য বা বিসিএস এর জন্য বা ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো কথা সেখানে চলে আসবে। ওকে, তবে নন ফাইনাইটটা আমি একটু আগে নেওয়ার চেষ্টা করব, নন ফাইনাইট ক্লাসটা আগে নিব। ওকে, তো আমরা দেখি এগুলো কি। তো কোন কোশ্চেন ওয়ার্ড, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা যদি আমরা উত্তর ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের উত্তরে যদি অ্যাডভার্ব আসে, তাহলে ওই ডাব্লিউএস কোশ্চেনটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, সেই ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। যেমন where do you live, এখন এটাকে যদি আমরা উত্তর করি কি হতে পারে, যেমন I live in ভোলা। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে পারে, এটা যদি নাউন অ্যাডজেক্টিভের কাজ না করে তাহলেও অ্যাডভার্ব। তাহলে এই যে where এর উত্তর কি হয়েছে, ইন ভোলা, আমরা জানি ইন ভোলাটা অ্যাডভার্ব, তাহলে এখানে whereটা অ্যাডভার্ব। ওকে, তাছাড়া আমরা বলেছি যে স্থান, সময়, কারণ, মাধ্যম এগুলো অ্যাডভার্ব। তাহলে where দ্বারা আমরা একটা স্থান জানতে চেয়েছি, সেই হিসেবেও অ্যাডভার্ব। who insulted you, এই সেন্টেন্স সাবজেক্ট কি, আমরা জানি এই সেন্টেন্সের whoটাই সাবজেক্ট। who যেহেতু সাবজেক্টের কাজ করছে, তাহলে নাউনের জায়গায় বসছে। আমরা জানি নাউনের জায়গায় যে বসবে, নাউনের জায়গায় প্রোনাউনও বসতে পারে। who দ্বারা এখানে সরাসরি আমরা নাউনটা ইউজ করিনি, এবং who দ্বারা এমন একটা প্রশ্ন করেছি যেটার উত্তর একটা নাউন হবে, তাহলে ওই নাউনের পরিবর্তে আমরা who ব্যবহার করেছি। আর নাউনের পরিবর্তে যে বসবে সে হলো প্রোনাউন। তাহলে এখানে who প্রোনাউন। এটা আমরা আরেকটু ব্যাখ্যা করলে ভালো করে বুঝবো। যেমন আমি যদি বলি who insulted you, এখন আমি যদি বলি যেমন একটা নাম দিয়ে দিই, যেমন কি দিতে পারি, আসিফ। আসিফ ইনসাল্টেড মি, এটা যদি আমরা উত্তর লিখি, তাহলে এই হু এর পরিবর্তে কি আসছে, আসিফ, একটা নাম আসছে। তাহলে এই নামের পরিবর্তে আমরা হু লিখেছি, তাই নাউনের পরিবর্তে লিখেছি, সেহেতু এটা প্রোনাউন। আবার হুইজ পেন, এখানে হুইজটা পেনকে নির্দেশ করছে, হুইজটা পেনকে নির্দেশ করেছে, সেহেতু হুইজটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই যে মেইন সেন্টেন্স, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছি। ঠিক আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং এগুলোর মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা সেন্টেন্সের কারেকশনটাও বুঝতে পারবো, এখানে কোনো ভুল থাকলে সেটাও আমরা বুঝতে পারবো। ওকে, আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কোনো কিছু গ্যাপ আছে কিনা বা জানার আছে কিনা। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। তারপরেও আপনারা পরে যদি ভিডিওটা দেখে, অনেকে দেরিতে জয়েন করছেন, আপনারা ভিডিওটা দেখে, ও আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, আমার মাথায় ছিল, যেমন উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আমি বারবার বলি, আমরা যতই সেন্টেন্স বড় সেন্টেন্স হোক না কেন, আমরা সবসময় মেইন সেন্টেন্সটাকে আলাদা করবো। আর এই টপিকগুলো বোঝার জন্য আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আমাদের প্রাইভেট, যদিও আগের ক্লাসগুলো আমরা প্রাইভেট গ্রুপে করেছি, এখন পাবলিক গ্রুপে নিয়ে আসছি। প্রাইভেট গ্রুপ থেকে এখানে শেয়ার করবো, নয়তো ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানেও ভিডিওগুলো আপলোড করা আছে, সেখান থেকেও দেখতে পারবেন। ঠিক আছে, তো উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। আমরা প্রথম থেকে এটা ব্যাখ্যা করি। এখানে আমরা জানি উইথ দ্য সাবজেক্ট, আর বিকেম হলো ভার্ব, আর ইন্ডিপেন্ডেন্ট হলো আমাদের অবস্থা বুঝিয়েছে, এটা হলো কমপ্লিমেন্ট। এটা যেহেতু কমপ্লিমেন্ট, সেহেতু এটা হলো লিঙ্কিং ভার্ব। ওকে, আর এইটা হলো প্রিপজিশন। 1971টা কি সেটা পরে ব্যাখ্যা করব। ইন 1971 একত্রে হলো অ্যাডভার্ব। এটা দ্বারা মূল ঘটনার সময় বুঝিয়েছি যে আমরা স্বাধীন হয়েছিলাম কখন, ইন 1971। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝিয়েছি, ঘটনার সময় বুঝিয়েছি। এগুলো বুঝতে গেলে কিন্তু অ্যাডভার্বের টপিকসটা দেখে নেবেন। সবগুলো যা যা আমি বলতেছি সবগুলো টপিকস কিন্তু আগে আলোচনা করেছি। এটা তো আমাদের রিভিউ ক্লাস, এই জন্য প্রত্যেকটা আলাদাভাবে ভালোভাবে ব্যাখ্যা করতেছি না, জাস্ট আগের ক্লাসের উপর ভিত্তি করে আমরা জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে হলো। তো ইন 1971 এটা একত্রে অ্যাডভার্ব। ওকে, তো আলাদাভাবে বললে ইনটা এখানে কোন পার্সিপিয়েন্ট সেটা আমরা সহজেই বুঝি। ইন হলো এখানে প্রিপজিশন। আর 1971টা কি, 1971 কে আমরা মনে করতে পারি যে, কখনো মনে করতে পারি অ্যাডজেক্টিভ যেহেতু সংখ্যা, আবার কখনো মনে করতে পারি যে অ্যাডভার্ব যেহেতু একটা সাল বোঝাচ্ছে। আসলে না,
যেহেতু এটা প্রিপজিশনের কমপ্লিমেন্ট হয়েছে সেহেতু এটা নাউন। ওকে, এখানে শুধু 1971 দ্বারা সাল বুঝায়নি, ইন সহ ঘটনার সময় বুঝিয়েছে। ওটা শুধু একটা সময়ের নাম বোঝায় যদি আমরা এখানে 1971 কে আলাদাভাবে চিন্তা করি। ওকে, তাহলে এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে 1971 এখানে নাউন, এটা অ্যাডভার্ব হবে না, এটা হবে নাউন। ওকে, এরপরে আমরা যদি দেখি some people are present, এখানে সাম কোন পার্টস অফ স্পিচ? এখানে সাম পিপল কে নির্দেশ করেছে সেহেতু এটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি some are present and some are absent, সরি প্রথমটা আমরা নাউন দিয়ে দিই, some people প্রথমটা, some people are present and some are absent। এখানে আমরা দেখি সামটা এখানে পিপল কে নির্দেশ করেছে সেহেতু এই সামটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, আর এই সাম দ্বারা আমরা কি বুঝিয়েছি? এই সামটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন সাবজেক্ট এটা কি নাউন হবে? নো, এটা নাউনও হবে না, কারণ এখানে সাম পিপলের পরিবর্তে শুধু সাম বসছে। সাম পিপল যেহেতু নাউন এবং এটা নাউনের পরিবর্তে বসেছে সেহেতু এটা প্রোনাউন। ওকে, এই সেন্টেন্সে সাম হবে প্রোনাউন। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি